ঘুরে দাঁড়িয়ে জোরে একটা ঝটকা দিতেই মুখ থুবড়ে পড়ল সে। তারপর আবার আমাকে আক্রমণে উদ্যত হতেই আমি ঝাঁপিয়ে পড়লাম তার উপর। ওর হাতে তখন চকচক করছে একটা ধারালো ছোরা। আমার এই রহস্যবাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখ আর বেল বাটন প্রেস কর, তাতে নোটিফিকেশন পাবি। লাইক কর, শেয়ার কর, কমেন্টস করতে ভুলবি না যেন। শীতের এক সন্ধ্যায় যখন বেশ কয়েকটা গরম ফুলকপির সিঙাড়া খেয়ে এক কাপ চা কিংবা কফির প্রত্যাশা করছি, ঠিক তখনই কোথা থেকে যেন ধূমকেতুর মতন আমার কলেজ জীবনের বন্ধু কুণাল রায় এসে হাজির হলো। বহুদিন দেখা সাক্ষাৎ নেই, তাই হঠাৎ দর্শনে চিনতে একটু দেরি হলো। সেই পাতলা ছিপছিপে চেহারার কুণাল এখন সুন্দর স্বাস্থ্যবান এক যুবক। ওর কিন্তু আমাকে চিনতে অসুবিধে হয়নি। আগের মতোই হাসি হাসি মুখ করে বলল, হ্যাঁ ব্যাপার কি বলতা, তুই কি মহাকালকে জয় করেছিস? তোর চেহারাটা তো দেখছি একটুও বদলায়নি। আমি বললাম, কিন্তু তুই তো ভোল একেবারেই পাল্টে ফেলেছিস। তা এতদিন পরে হঠাৎ কি মনে করে? হ্যাঁ, কিছু একটা মনে করেই এসেছি ভাই। হাসতে খুব লজ্জা করছিল, কোনোদিন কোনো যোগাযোগ রাখিনি, অথচ আজ একেবারে সশরীরে বর্তমান। এটা রীতিমতো স্বার্থপরের ব্যাপার। তা হোক, প্রয়োজনে যে আমার কথা মনে পড়েছে, মনে করে যে এসেছিস, এতেই আমার আনন্দ। বিপদের দিনে যে বন্ধু বন্ধুর কাছে সাহায্য চাইতে আসে বা যে বন্ধু বন্ধুর পাশে দাঁড়ায়, সেই হলো প্রকৃত বন্ধু, বুঝেছিস? এতদিন আমিও তো তোর কোনো খোঁজ খবর করিনি, রাখিও নি। তা বল, প্রবলেমটা কি তোর? কুণাল কিছু বলার আগেই রাখহরি প্লেট ভর্তি চিড়ে ভাজা আর গোটা 2 সিঙাড়া কুণালের সামনে রেখে বলল, আগে মুখ হাত ধুয়ে আসুন, তারপর খেতে খেতে দু বন্ধুতে যত খুশি গল্প বা সমস্যা নিয়ে আলোচনা করবেন। আমি ততক্ষণে কফি নিয়ে আসছি। রাখহরির এইসব আতিথেয়তা মনে রাখার মতো। কুণাল মুখ হাত ধুয়ে এসে বলল, বেশ ছেলেটি তো, কোনো রিলেটিভ বুঝি? আমার ভাইয়ের মতো। এরপর খেতে খেতেই বলল, সত্যি কতদিন পরে তোর সাথে দেখা। হ্যাঁ, কি আনন্দ যে হচ্ছে। হ্যাঁ, অনেকটা ভয়ে ভয়ে কিন্তু এসেছি তোর কাছে। ভয়ে ভয়ে কেন? হ্যাঁ, এমনও তো হতে পারে অত দূর থেকে এখানে এসে দেখলাম তুই নেই। তদন্তের স্বার্থে হয়তো দূরে কোথাও চলে গেছিস। ফোন করে আসতে পারতিস। ফোন নম্বর বাবু কার কাছে, তাই ঝুঁকি নিয়ে সরাসরি চলে এলাম। বেশ করেছিস। এখন সমস্যাটা কি বল? আছিস কোথায় এখন? ডেহরি অনশনে। সাতবাহিনীর নাম শুনেছিস? এই প্রথম শুনলাম। ডেহরি অনশন ও গারোয়া রোডের মাঝে ছোট্ট একটা অরণ্যময় প্রান্তর, বুঝলি? ওই সাতবাহিনীতে এক রাখহরি কফি নিয়ে এলো। কফির কাপে চুমুক দিয়ে বললাম, ভারী সুন্দর নামটি তো, সাতবাহিনী। জায়গাটিও তেমনি সুন্দর। কিছুদিন আগে আমাদের বন দপ্তরের কয়েকজন কর্মী ওই অঞ্চলে জমি জরিপের কাজে গিয়েছিল, বুঝলি? সেখানে বসন্ত কুমার ঠাকুর নামে আমাদের একজন পদস্থ কর্মী ছোট একটা পাহাড়ের গুহায় অষ্টধাতুর একটি বৌদ্ধ মূর্তি আবিষ্কার করে। সেই মূর্তিকে নিয়েই বিপর্যয়। মূর্তিটি তাঁবুতে নিয়ে এসে রাখার পর মধ্যরাতেই মূর্তিটি উধাও, এবং বসন্ত ঠাকুরকেও পাওয়া যায় মৃত অবস্থায়। সে কি? তাহলে নিশ্চয়ই তাকে খুন করেই মূর্তিটা নিয়ে গেছে কেউ। এর মধ্যে কর্মীদেরও কোনো যোগসাজশ থাকতে পারে। না 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 না, কর্মীরা সবাই প্রায় দেহাতি। তাও ওই অঞ্চলে কেউ নয়, কেউ গয়া, কেউ পাটনার লোক। সবচেয়ে আশ্চর্য, ওই মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। পোস্টমর্টেম রিপোর্ট বলছে হৃদরোগী মৃত্যুর কারণ। অস্বাভাবিক কিছু নয়, এরকম হতেই পারে। কিন্তু প্রশ্ন এই যে মূর্তিটা তাহলে গেল কোথায়? আমি একটু চিন্তা করে বললাম, কেসটা অত্যন্ত জটিল রে। তবে এমনও হতে পারে আততায়ী যখন মূর্তি অপহরণ করতে আসে, তখন হয়তো আচমকা ঘুম ভেঙে তার ভয়াবহ আকৃতি দেখেই বসন্ত ঠাকুর হৃদরোগে আক্রান্ত হন। কুণাল বলল, এই সন্দেহটা কিন্তু আমাদের কারো মাথায় আসেনি। হ্যাঁ, তা মনে হয় এমনই হয়েছে। এ অবশ্য আমার অনুমান মাত্র। হ্যাঁ, তবে এরপরে যা ঘটলো তা কিন্তু সম্পূর্ণ অন্যরকম। কিরকম? সুরেশ শর্মা নামে দ্বার ভাঙার এক যুবককে পাঠানো হলো এই কাজে।
কাজও বেশ পুরোদমেই চলছিল। হঠাৎই একদিন মধ্যরাতে ঘুমন্ত অবস্থায় কে যেন তাকে গলা টিপে মারল। সে কি? তারপর? তারপর আর কি, একদিন কাজ বন্ধ থাকার পর আবার নতুন করে কাজ শুরু করার নির্দেশ এসেছে। তার চেয়েও বড় কথা, এবার দায়িত্ব আমার উপর। আর সত্যি বলতে কি, আমার কিন্তু ভয় করছে খুব। আমি ওর ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে বললাম, স্বাভাবিক। অথচ চাকরিও ছেড়ে দেবার নয়। না না, এর জন্য চাকরি ছাড়ার কোনো প্রয়োজন নেই। এই কাজের দায়িত্ব তোকে নিতেই হবে, কাজও করতে হবে খুব সাবধানে। যদি আমারও ওই একই পরিণতি হয়? যে কোনো মুহূর্তে হতে পারে, তবে তা যাতে না হয় সেই ব্যবস্থাই করতে হবে। এখন কয়েকটা প্রশ্নের উত্তর আমাকে দে। যেমন, প্রথম জনের মৃত্যুর পর ফের যখন কাজ শুরু হলো তখন তাঁবুতে রাত জাগার কোনো ব্যবস্থা হয়েছিল কি? না, তার কারণ বনে জঙ্গলে পাহাড়ে ঘুরে সারাদিন কাজ করার পর লেবাররা খুব ক্লান্ত থাকে। এরপর সন্ধেবেলা ফিরে এসে ভরপেট খেয়ে যখন তারা শয্যা নেয় তখন আর জ্ঞান থাকে না কারো। জরিপের কাজে এমন কি পরিশ্রম? পরিশ্রম আছে, শুধু তো মাপজোক নয়, খুঁটি পোতা, কাঁটাতারের বেড়া দেওয়া ইত্যাদি আনুষঙ্গিক কাজও করতে হয়। নেশা ভাঙ? হ্যাঁ হ্যাঁ, সে সব তো আছেই। এখন প্রশ্ন একটাই, অষ্টধাতুর সেই মূর্তি নিয়ে আসার জন্য বা তারই কারণে বসন্ত ঠাকুরের মৃত্যু ঘটতে পারে, কিন্তু সুরেশ শর্মাকে ওইভাবে মেরে ফেলার পেছনে ওই রকম কোনো কারণ আছে কি? হ্যাঁ না, সবে কিছুদিন হলো বিয়ে করেছিল বেচারি। বউটার কান্না দেখলে চোখে জল আসে রে। 7 বাহিনীরই মেয়ে। সে কি, দ্বার ভাঙার ছেলে অথচ 7 বাহিনীর মেয়ে? যোগাযোগ হলো কি করে? দেহেরি অনশন থেকে প্রায়ই ওকে আসতে হতো এদিকে, সেই সূত্রেই পরিচয়। তার থেকেই সুন্দর পরিণতি। যেহেতু 7 বাহিনীতে তার আত্মীয় থাকে, সে কারণেই সুরেশকে ওই কাজের দায়িত্ব দেয়া হয়। মানলাম। তাই যদি হয় তাহলে সুরেশ তার নবপরিণীতা স্ত্রীকে ছেড়ে তাঁবুতে শুতে এলো কেন? এটা আমাদের চাকরির শর্ত, বুঝলি। তাছাড়া বিয়ের পরে সতিয়া সুরেশের কাছে ডেয়ারিতেই থাকতো। সব শুনে আমি কিছুক্ষণের জন্য নীরবতা পালন করে বললাম, এইখান থেকেই মনে হচ্ছে রহস্যের কোনো একটা সূত্র খুঁজে পাওয়া যাবে, আর এই সূত্র সন্ধানের সহায়িকা হবে সতিয়াই। কুণাল বলল, আমার তো মাথায় কিছু আসছে না ভাই। আমার শুধু ভয়, এই গুপ্ত ঘাতকের হাতে খুন হওয়ায়। আমি ওকে অভয় দিয়ে বললাম, ভয় হবারই কথা রে, তবু পিছিয়ে পড়লেও তো চলবে না। এই ব্যাপারে আমার কাছ থেকে কিরকম সাহায্য তুই চাস? সেটা তুই ঠিক করবি। ওই গুপ্ত ঘাতককে যেভাবে হোক ধরতে হবে তোকে। এটা তো ওখানকার পুলিশের কাজ। কিন্তু তারা তো নিষ্ক্রিয়। পুলিশ গেল, ডেড বডি নিল, পোস্টমর্টেম করালো, একবার জঙ্গলে টহল দিল, তারপর সব চুপচাপ। তাহলে আমাকে এবার তোর জীবন রক্ষার স্বার্থে স্পটে গিয়ে তদন্তের কাজ শুরু করতে হচ্ছে। তুমি এ কাজে দায়িত্ব নিলে আমি নির্ভয়ে কাজে যোগ দিতে পারি। বেশ, তাহলে যাওয়ার ব্যবস্থা কর। ততক্ষণে আমাদের চা পর্ব শেষ হয়েছে। কুণাল বলল, আজই রাতের গাড়িতে দেখে একটু চেষ্টা করে যদি 2টো বার্থ ম্যানেজ করতে পারি। কুণাল আমার টেলিফোন নম্বর নিয়ে চলে গেল। আমি রাখহরিকে বললাম, আমার ব্যাগটা তাহলে একটু গুছিয়ে রাখো। ওর যা উৎসাহ, তাতে দালাল ধরেও টিকিটও করবেই। রাখহরি বলল, এইসব উটকো ঝামেলাগুলো কেন আপনি ঘাড়ে নেন? আমি হেসে বললাম, আরে এটাই যে আমার কাজ। কোনো মরণাপন্ন রোগী ডাক্তারের কাছে এলে ডাক্তার তাকে ফিরিয়ে দিতে পারেন না, যথাসাধ্য চেষ্টা করেন। তেমনি আমাদের কাছেও কেউ এভাবে সাহায্য চাইতে এলে আমরাও তাকে ফিরিয়ে দিতে পারি না। কিন্তু কেসটা কত জটিল বলুন তো। হ্যাঁ, জটিল বলেই তো আমার কাছে আসে। তাছাড়া ও আমার পুরনো বন্ধু, ওকে সাহায্য করা তো আমার নৈতিক কর্তব্য। তার চেয়েও বড় কথা, হাতে এখন তেমন কোনো কাজের দায়িত্বও নেই। শীতের শুরু সবে, এই সময় কারো আহ্বানে পাহাড় জঙ্গলের দেশে বেড়াতে যাওয়ার মজাই আলাদা। এর নাম আপনার বেড়াতে যাওয়া? তা নয় তো কি, একসঙ্গে রথ দেখা কলা বেচা দুই হবে। রাখহরি আর কথা না বাড়িয়ে বাজারে চলে গেল। আমিও খবরের কাগজটা হাতে নিয়ে বাগানে গেলাম পায়চারি করতে। খানিক বাদে কুণালের ফোন এলো। আজই রাতের দুন এক্সপ্রেসে 2টো বার্থ পাওয়া গেছে। ওর ফোন পেয়ে যাওয়ার ব্যাপারে নিশ্চিন্ত হলাম। ইতিমধ্যে মনে মনে একটা ছক আমি কষে রেখেছি। এখন দেখা যাক কর্মক্ষেত্রে এর কতটা কি করতে পারি। কুণাল এলো অনেক দেরি করে, বোধহয় ট্রেনের গোলমাল ছিল।
ইতিমধ্যে রাখহরির তৎপরতায় মাংস ভাত রেডি। আমরা স্নানের পর্ব শেষ করে দু বন্ধুতে আহার পর্ব সমাধা করলাম। কুণাল কতকগুলো রাজভোগ এনেছিল স্টেশন থেকে ফেরার পথে। আমরা তার দু একটা খেয়ে বাকি রেখে দিলাম রাখহরির জন্য। দুপুরে দু বন্ধুতে চুটিয়ে গল্প করে নির্ধারিত সময়ের মধ্যেই চলে এলাম হাওড়া স্টেশনে। রাত 8:35 ট্রেন। ট্রেন ছাড়ার অনেক আগেই পৌঁছলাম আমরা প্ল্যাটফর্মে। যথাসময়ে ট্রেন এলো, ছাড়লেও যথাসময়ে। মাত্র এক রাতের ব্যাপার। পরদিন সকাল 6:30 নাগাদ সন্নদীর পুল পার হয়ে ট্রেন এসে থামল ডেহরি অনশনে। এ পথে কতবার যে গেছি এসেছি তার ঠিক নেই, কিন্তু নামা হয়নি কখনো। আজ তাই দারুণ আনন্দ হলো এখানে এসে। স্টেশনের বাঁ দিকের পথ ধরে খানিক যাওয়ার পর ওর বাসা বাড়িতে এলাম। একতলায় ছোট্ট একখানি ঘর, বেশ উন্নত মানের, থাকার পক্ষে অতি উত্তম। কিন্তু থাকবো তো এখানে একটি দিন, অথচ পরিবেশটি এমনই রমণীয় যে বেশ কয়েকটা দিন থেকে গেলেও মন যেন ভরে না। আশপাশের বাসিন্দারাও দেখলাম কুণালের খুবই অনুগত। ও সবার সঙ্গেই আমার পরিচয় করিয়ে দিল। ওই দিনটা আমরা আর ঘরে খাওয়ার ব্যবস্থা না করে কাছাকাছি একটি হোটেলে ব্যবস্থা করে নিলাম। গুপ্ত ঘাতকের হাতে নিহত সুরেশ শর্মা যে বাড়িতে ভাড়া ছিল সেটিও দেখালো কুণাল। ওর স্ত্রীকে তার বাবা এসে নিয়ে গেছে সাতবাহিনীতে। ঘরে জিনিসপত্র কিছু আছে হয়তো, তাই তালা দেওয়া। যাই হোক, সে রাতটা ডেহরি অনশনে কাটিয়ে পরদিন ভোরে রওনা হলাম আমরা সাতবাহিনীর উদ্দেশ্যে। ভোর 5:20 ট্রেন, বারোয়ারি প্যাসেঞ্জার। দূরত্ব মাত্র 78 কিলোমিটার। কি প্রচণ্ড ঠান্ডা এখানে, শাল সোয়েটারেও যেন বাধা মানছে না। আকাশ এখনো অন্ধকার, নামে ভোর হলেও ভোরের কোনো আভাস নেই। দু একটা পাখি যা কলকল করে ডাকছে মাঝে মাঝে। এই শীত ভোরে ট্রেনে বসে এক কাপ গরম চা খেলাম। তারপর ট্রেন ছাড়লে একটির পর একটি স্টেশন পার হয়ে সকাল 7:30 নাগাদ এসে পৌঁছলাম সাতবাহিনীতে। স্টেশনে নেমে আর এক পর্ব চায়ের পাট সেরে ও প্রথমেই গেল ওদের টেন্টে। তারপর ঘটনাস্থলটি আমাকে একবার ঘুরিয়ে দেখালো, তাঁবুর ভেতরটাও দেখালো। অষ্টধাতুর মূর্তি কিভাবে চুরি গেল তাও বলল। আমি সবই শুনে গেলাম, দেখলামও ঘটনাস্থল এবং তাঁবুর ভেতরের অবস্থা। বেশ বড় সড়ো তাঁবু, তারই মধ্যে একটি ঘেরা জায়গায় ছিলেন বসন্ত ঠাকুর এবং পরবর্তী সময়ে সুরেশ শর্মা। এখন এটাই হবে কুণালের রাত্রিবাসের জায়গা। আমি বললাম, আমার ব্যবস্থাটা কি এই তাঁবুর মধ্যেই হবে? কুণাল বলল, না না, হ্যাঁ তা কেন, এখানে কলিদের গায়ের গন্ধে টিকতেই পারবি না তুই। আমার অভ্যেস হয়ে গেছে, তাই অসুবিধে হবে না। ও, তা যদি হয় তাহলে রাত দুপুরে সে গুপ্তঘাতক আবার এলে তোকে আমি বাঁচাবো কি করে? হ্যাঁ হ্যাঁ বুঝলাম, কিন্তু তুই এখানে থাকতে পারবি না তো। তাহলে আমি থাকবো কোথায়? তোর থাকার ব্যবস্থা আগে থেকে আমি করেই রেখেছি। আমি জানতাম তুই না এসে পারবি না। চল, তোকে সেখানেই নিয়ে যাই। কুণাল আমার ব্যাগটা একজন কুলির হাতে দিয়ে তাঁবু থেকে সামান্য দূরত্বে একটি বহুদিনের পুরনো বাড়িতে নিয়ে এসে রাখলো। বলল, হ্যাঁ, একটু কষ্ট করে এখানে কয়েকটা দিন থেকে যা তুই। কোঠা বাড়ি এদিকে এখনো তেমন গড়ে ওঠেনি। হ্যাঁ, ওই বেশিরভাগই মাটির বাড়ি, পাকা বাড়ি বলতে ওই এটাই। আমি বললাম, আরে তাতে কি, আমি তো এখানে আরামে সুখ ভোগ করতে আসিনি। তাছাড়া ঘরে আমি থাকবোই বা কতক্ষণ? সারাটা দিন তো বনে পাহাড়ে টোটো করে ঘুরবো, আর রাত্রিবেলা কড়া নজরদারি করব তোর তাঁবুর দিকে। অতএব কুণাল সেই ঘরের মধ্যে তক্তপোষের উপর কতগুলো পুরু চট বিছিয়ে তার উপর ভুটের কম্বল পেতে দিব্যি শোবার ব্যবস্থা করে দিল। গায়ে চাপা দেওয়ার জন্য দুটো কম্বল ও একটা বালাপোষ রাখলো। এখানে লাইটের ব্যাপার নেই, তাই কেরোসিন লণ্ঠন একটা নিয়ে এসে রাখলো। তাছাড়া মোমবাতি, দেশলাই সবকিছুই, এমনকি একটি কলসিতে করে জল ও একটি গেলাসও রেখে বলল, তোর খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি এখনই করছি। হ্যাঁ, আজকের দুপুরটা আমি তোর সঙ্গেই খাবো, রাত্রি থেকে তাঁবুতে। কাল সকাল থেকে লেগে পড়বো কাজে। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে 1-1.5 কিলোমিটার দূর থেকে শুরু হবে কাজ। আপাতত একটু বস তুই, আমি আসছি। কুণাল চলে গেল। অগত্যা বসেই রইলাম আমি।
কম্বল শয্যায় ওপর ঘর থেকে নিয়ে আসা বেডশিট বিছিয়ে একটু একটু ভব্যযুক্ত করে নিলাম। ঘরটি নিম্নমানের হলেও থাকা যায়। খানিক বাদে কুণাল এলো একটা জায়গায় করে আলুর চপ, মুড়ি ও কতগুলো ডিমের অমলেট নিয়ে। ওর সঙ্গে এলো আদিবাসীদের মতো দেখতে একটি মেয়ে। বলল, এই হলো সতিয়া, সুরেশের বউ। বন্য স্বাস্থ্যে ভরা 20-22 বছরের এক তরুণী। একটু বেঁটে খাটো গড়ন, টানা টানা চোখ, গোলগাল মুখ, চালচলন স্বাভাবিক। কে বলবে মাত্র কিছুদিন আগে মেয়েটি স্বামীহারা হয়েছে? আমি ওর মুখের দিকে তাকিয়ে ওকে একটু বোঝবার চেষ্টা করলাম। তারপর বললাম, তুমি সতিয়া? ও ঘাড় নেড়ে জানালো, হ্যাঁ। তোমার বাড়ি কোথায়? সতিয়া আঙুল দিয়ে দেখিয়ে দিল। চেয়ে দেখলাম এক জায়গায় একটু জঙ্গলে ভরা স্থানে একটি টিলা পাহাড়ের কোলে কতকগুলো ঝুপড়ি ঘর আছে। ওর মধ্যে যে কোনো একটিতে ওদের ঘর। আমি বললাম, ঘরে কে কে আছে তোমার? সতিয়া বলল, বাবা আছে, মা আছে, ছোট একটা বোন আছে, আর আছি আমি। অর্থাৎ সে তার কথা বলল। কুণাল বলল, এই সতিয়া তোকে দুবেলা রান্না করে খাওয়াবে, বুঝলি? হ্যাঁ, ওর বাবার হাতে আমি টাকা পয়সা দিয়ে এসেছি, সব কিছুর ব্যবস্থা হয়ে যাবে তোর। হ্যাঁ, এখানে তো রান্না করতে কয়লা লাগে না, কাঠের জালেই সব। আর হাঁস মুরগি এখানে অপর্যাপ্ত। হ্যাঁ, যত পারিস খা, ডিম সেদ্ধ, ডিমের অমলেট, যত পারবি খাবি। আমি হেসে বললাম, একদিনই এত কিছু খেলে সহ্য করতে পারবো কেন? একদিনেই বা খাবি কেন? রেসে খাবি। এখানকার জল এমনি হজমে যে লোহাও হজম হয়ে যাবে। এরপর সতিয়াকে বলল, একটু ভালো করে এই বাবুজি দেখভাল করবি, বুঝলি? হ্যাঁ, তোর সুরেশকে যে গলা টিপে মেরেছে, এই বাবুজি তার দুটো হাতে হাত কড়া পড়াবে, দেখিস। হ্যাঁ। এতক্ষণে সতিয়ার মধ্যে একটু যেন ভাবান্তর দেখা দিল। ওর চোখ দুটো ধারালো ছুরির মতো চকচকিয়ে উঠল। তবে কিনা সেই চোখে এক ফোঁটা জলবিন্দুও দেখা গেল না। কি কঠিন মেয়ে সতিয়া! কুণাল ওকে সবকিছু বুঝিয়ে দিয়ে আমাকে নিয়ে ওর কাজের জায়গায় চলল। তারপর কুলিদের নির্দেশ দিয়ে আবার ঘরে এসে বসল। সতিয়াকে বলল, যা, আমাদের জন্য চা নিয়ে আয়, যা। সতিয়া চলে গেলে আমরা সেই তেলে ভাজা মুড়ি, পেঁয়াজ ও ডিমের অমলেট খেতে লাগলাম। হাড় কাঁপানো শীত যাকে বলে এখানে ঠিক তাই। তবে কিনা চঞ্চনে রোদ্দুরে সবই যেন আনন্দময়। একটু পরেই সতিয়ার বাবা চাল, আটা, তেল, নুন, মশলা এগুলো বিরাট একটা কাঠের বোঝা মাথায় করে নিয়ে এসে রাখলো। তারপর আমাদের দুজনকে প্রণাম জানিয়ে বিদায় নিল। সতিয়া এলো অনেক পরে। একটা কেটলিতে করে চা এনে সেই চা আর একবার কাঠের জালে গরম করে খেতে দিল আমাদের। আমি কুণালকে জিজ্ঞেস করলাম, মেয়েটা কথা খুব কম বলে, তাই না? হ্যাঁ, মোটেই না। আসলে সুরেশের অপঘাত মৃত্যুর পর থেকেই কেমন যেন হয়ে গেছে ও। হবে নাই বা কেন বল? বন প্রদেশের গরিব ঘরের মেয়ে, সুরেশ ওকে বিয়ে করে সুখের মুখ দেখালো, তারপরে এই আঘাত। না হলে বিয়ের পর ও যখন ডেয়ারিতে গেল তখন কি দারুণ প্রাণচঞ্চল ছিল ও, তা ভাবতেও পারবি না। যাই হোক, সতিয়া চা গরম করে দিলে তাই খেলাম তৃপ্তি করে। চা পর্ব শেষ হলে আমি কুণালের সঙ্গে এলাকাটা একবার ভালোভাবে ঘুরে দেখতে চললাম। কেননা পথ ঘাট ঠিক মতো জানা না থাকলে নিজেই বিভ্রান্তিতে পড়ব। ওদের তাঁবু যেখানে হয়েছে সে জায়গাটা একটু উঁচু জায়গায়। পেছনে এক জায়গায় একটি টিলাকৃতি স্থান থেকে পাথরের গা বেয়ে অতি ক্ষীণ একটু জলধারা ঝর্ণার আকারে নালার মতো নেমে আসছে। সেই জায়গা থেকে জঙ্গলের দূরত্ব খুব বেশি দূরে নয়, তবে পাহাড় একটু দূরে। অনেক অনেক দূরে বড় বড় পাহাড়ের ধোঁয়াটে আভাস। জঙ্গলও এখানে অত্যন্ত ঘন। এক একটি প্রাচীন মহিরুহ যেন আকাশকে ছুঁতে চাইছে, এমনই অবস্থা। এখানে সার্ভে করা, কাঁটাতারের বেড়া দেওয়া রীতিমতো পরিশ্রমের কাজ। এরপর আছে বড় মাঝারি গাছগুলোর সংখ্যা গণনা। যদিও চোরা কাট্টাদের উপদ্রব এখানে নেই, তবুও হিসাব তো রাখতেই হয়। কুণালের সঙ্গে চারিদিক ঘুরে এখানকার প্রকৃতিকে এমনই ভালোবেসে ফেললাম যে মনে মনে ভাবলাম, আর কেন ঘরে ফিরব? এই তো জীবন, বাকি দিনগুলো এখানকার অরণ্য মায়াতেই কাটিয়ে দিই। তবে একটা ব্যাপারে আমি কিছুতেই হিসাব মেলাতে পারলাম না। এই বন প্রদেশে এখানকার মানুষজনদের দেখে একবারের জন্য মনে হলো না যে এখানে কোনো হিংসা থাকতে পারে বা কোনো দুষ্টু চক্র এখানে বাসা বেঁধে থাকতে পারে। অথচ কুণালের কথা মতো ওর লেবারদেরও দেখলাম অতি শান্ত, নিরীহ ভাব।
এদের দ্বারা খুন খারাপি করা অসম্ভব। তাহলে কে সেই গুপ্ত ঘাতক? মূর্তি হরণকারী বা কে? ঘটনার গতি দেখে মনে হয় একই লোকের কাজ এটা। তা যদি হয় তাহলে মূর্তি পাওয়ার পর বসন্ত ঠাকুরের মৃত্যুর পরও সুরেশ শর্মাকে সে গলা টিপে মারল কেন? কুণালের সঙ্গে এলাকা পরিদর্শন করে প্রায় 12টা নাগাদ ফিরে এলাম আমি। কুণালও এলো। সতিয়া ওদের কুয়ো থেকে 2 বালতি জল এনে দিল স্নানের জন্য। কনকনে ঠান্ডা জল। সেই জলে একটু গরম জল মিশিয়ে স্নান করে নিলাম আমরা। এখানে বাথরুমের কোনো বালাই নেই, তাই খোলা জায়গাতেই রোদ্দুরে স্নান করতে হয়। যাই হোক, আমরা স্নান করে খেতে বসলাম। ডাল, ভাত, পালং শাক ভাজা, ফুলকপির তরকারি, চুনো মাছের ঝাল, ডিমের অমলেট আর টমেটোর চাটনি। মন্দ রাঁধেনি মেয়েটা, বেশ তৃপ্তি করে খেলাম। তাই খাওয়া শেষ হলে কুণাল বলল, তুই তাহলে বিশ্রাম নে। হ্যাঁ, আমি ওদিকে গিয়ে কাগজপত্র সব ঠিক করি। আজ রাতে আমি কিন্তু তাঁবুতেই থাকবো। কে জানি আজই আমার শেষ রাত কিনা। কুণাল চলে গেলে আমি সতিয়াকে ডেকে বললাম, ওই যে দূরের পাহাড় জঙ্গলগুলো দেখা যাচ্ছে, ওদিককার পথঘাট তুমি চেনো? সতিয়া বলল, না, কুসুমা চেনে। ও জঙ্গলে যায় কাঠ আনতে, শিকারে যায়, কত পাখি মেরে আনে। আমি কাল সকালে ওই জঙ্গলে যাব। ও কি আমায় পথ দেখিয়ে নিয়ে যাবে? সতিয়া ঘাড় নাড়ল, তার মানে নিয়ে যাবে। তাহলে একবার ডেকে নিয়ে এসো ওকে। সতিয়া চলে গেলে আমি আমার পিস্তলটি একবার বেশ ভালোভাবে দেখে আবার নিরাপদ স্থানে রেখে দিলাম। আমার দৃঢ় বিশ্বাস ওই পাহাড় জঙ্গলের গভীরেই গুপ্ত ঘাতক ওত পেতে বসে আছে কোথাও। বসন্ত ঠাকুর মূর্তি পেয়েছিল ওইখানে। গ্রামের লোক মূর্তি পেলে তাকে প্রতিষ্ঠা করা এবং পুজো পাঠের আয়োজন একটা করতই। তাছাড়া একটা মূর্তি যখন ওখানে পাওয়া গেছে, তখন মনে হয় আরও অনেক মূর্তি বা লুপ্ত সম্পদ লুকানো আছে ওইখানে কোথাও। বসন্ত ঠাকুরের মৃত্যু হৃদরোগে হলেও সুরেশ শর্মাকে মারা হয়েছে শুধুই আতঙ্ক সৃষ্টির জন্য। কেননা জরিপের কাজ শুরু হওয়ায় বহিরাগত দুষ্কৃতীদের গোপন ঘাঁটি আর গোপন থাকবে না। তাই মরার আগে বেশ ভালো করে মরণ কামড় দিতে চাইও না। অতএব আমার কাজ হলো ওদের ঘাঁটিটাকে তন্ন তন্ন করে খুঁজে বার করা। অনেক পরে সতিয়া এলো কুসুমাকে নিয়ে। মাঝারি গড়নের ওরই বয়সী মেয়ে, গায়ের রং ঈষৎ তামাটে। সতিয়ার মতো অতটা চাপা বা নম্র নয়, বেশ চালাক চতুর ছটফটে মেয়ে। এরা না পুরোপুরি বন্য, না সাধারণ গ্রাম্য। পরনে হাঁটুর উপরে তোলা আঁটোসাঁটো করে পরা একটি ময়লা রঙিন শাড়ি, হাতে পালক মাথা তীর্থলোক, মনে হয় শিকারে গিয়েছিল। ও এসে দাঁড়াতেই বললাম, তুমি কুসুমা? কুসুমা একগাল হেসে বলল, হ্যাঁ আমি। আমি বললাম, দেখো, আমি এখানে এসেছি বিশেষ একটি কাজে। তোমার এই সাথিয়া মানে সতিয়ার বরকে যে লোকটা খুন করেছে, আমি তাকে খুঁজে বার করতে চাই আর ফিরে পেতে চাই সেই বুদ্ধ মূর্তিটা। কেননা ওটা চোরেদের হাতে না থেকে গভর্নমেন্টের হাতে থাকাই উচিত। কুসুমা বলল, গভর্নমেন্ট ওই মূর্তি নিয়ে কি করবে? মিউজিয়ামে রেখে দেবে। দেশের সম্পদ দেশেই থাকবে, চোরেরা তা করবে না। টাকা পেয়ে বিদেশিদের হাতে তুলে দেবে। ও, দেশের উপর যদি এত দরদ, তো গভর্নমেন্টে খুঁজে বার করুক না ওগুলো। আমরা মেহনত করব আর গভর্নমেন্ট নাম কিনবে। এটাই তো নিয়ম। এই নিয়ম আমি মানি না। বেশ, তো একজন খুনি ধরা পড়ুক, এটা কি তুমি চাও না? বসন্ত ঠাকুরকে ভয় দেখিয়ে মারা হলো, সুরেশকে গলা টিপে মারা হলো, হয়তো আরও অনেককে এইভাবে মারবে ওরা। তাই শোনা, আমরা সবাই মিলে চেষ্টা করে দেখি এই হত্যাকারীকে ধরতে পারে কিনা। আপনি কি মনে করেন ওই খুনি কাতিল ধরা দেবে বলে জঙ্গলে ঢুকে বসে থাকবে? না, যাতে তাকে কেউ ধরতে না পারে সেই জন্য সে কোনো গুহার ভিতরে লুকিয়ে থাকবে। এখানকার জঙ্গলের রাস্তা আমি চিনি না, কোথায় কোন দিকে কটা গুহা আছে তাও আমার জানা নেই। এখন তুমি যদি আমাকে সাহায্য করো তবেই একটা উপায় হতে পারে। কুসুমা একবার কি যেন ভাবলো, তারপর একটু চুপ করে থেকে বলল, এখান থেকে ওই দূরে, ওই যে দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওখানে গান্ধারগিরিতে অনেক গুহা আছে। ওই গুহার ভেতরে খোঁজ করলে কিছু মূরতের সন্ধান পাওয়া যেতে পারে। বেশ, তুমি তাহলে ওই গুহাতেই আমাকে নিয়ে চলো। ওই গান্ধারগিরি কিন্তু অত্যন্ত বিপজ্জনক, বলে দিলাম। দিনমানেও ওখানে লোক যায় না, খুব কম। রাতে তো কথাই নেই। যেমনই ভালুকের উপদ্রব তেমনই বাঘের। কে যে কোন দিক থেকে ঘাড়ে ঝাঁপিয়ে পড়বে তাকে বলতে পারে। সেজন্যই তো তোমার সাহায্য নেওয়া। তাহলে আপনি তৈরি হন। আমি বললাম, এখনই যাওয়ার কথা বলছি না,
কাল সকালে যাব, দিনমানে না গেলে কাজের অসুবিধে হবে খুব। তাছাড়া রাতে আমায় থাকতে হবে এখানে, দূর থেকে লক্ষ্য রাখতে হবে খুনি আবার কাউকে খুন করতে আসে কিনা। কুসমা হাসল, বলল, হ্যাঁ ঠিক আছে, কাল সকালে যাব তাহলে, কিন্তু এই কাজের জন্য আমি কি পাবো? কি তুমি চাও বলো? আমি একদিনের জন্য 10 টাকা নেব। মনে মনে আমি হাসলাম। একদিনের জন্য মাত্র 10 টাকা? 10টা টাকাকেই এরা বোধহয় অনেক টাকা বলে মনে করে, তাই ভাবে 10 টাকা পেলে তার খুব বেশি পাওয়া হয়ে গেল। আমি বললাম, প্রতিদিনের জন্য তুমি 10 টাকা নয়, 50 টাকা করে পাবে। কুসমা যেন বিশ্বাসই করতে পারল না আমার কথাটা, অবাক হয়ে বলল, 50 টাকা? আপনি ঝুট বলছেন না তো বাবুজি? এ আমি ভাবতেও পারি না। আমায় দেখে কি তোমার মনে হয় আমি ঝুটা কথা বলার লোক? না না বাবুজি, তা নয়, তবে এটুকু জেনে রাখবেন, এখন থেকে আমি আপনার কেনা হয়ে রইলাম। আপনার জন্যে আমি আমার জান দিয়ে দেব। এখন আমি আসি। সতিয়াকে সঙ্গে নিয়েই চলে গেল কুসমা। আমি শয্যা গ্রহণ করে ওই কথাই ভাবতে লাগলাম, দারিদ্র্যের প্রতিমূর্তি এই মেয়েটিই হবে আমার নির্ভরযোগ্য অরণ্য সঙ্গিনী। ওকে বিশ্বাস করে পথ চলে ঠিক জায়গায় গিয়ে যদি পৌঁছতে পারি, তাহলে খুনির নাগাল পেতে আমার একটুও দেরি হবে না। এই সমস্ত চিন্তা ভাবনা করতে করতে একসময় একটু তন্দ্রা মতো এসে গিয়েছিল। সতিয়ার ডাকে সেটা কাটল। বাবুজি, চা। আমি চোখে মুখে জল ঝাপটা দিয়ে চা খেয়ে কুণালের তাঁবুতে গেলাম। গিয়ে দেখলাম ও কি সব কাগজপত্র নিয়ে এক মনে পরীক্ষা করছে। লেবাররা রান্নার কাজে ব্যস্ত। কুণাল বলল, কাল ভোরে আমরা নর্থ হিলের দিকে যাব, হ্যাঁ বুঝলি? হ্যাঁ, ওখানকার জঙ্গলে খুঁটি পোতার কাজ শুরু হবে কাল থেকে। আজ কয়েকটা গরুর গাড়িতে করে কিছু মাল পাঠানো হয়েছে ওদিকে, লেবাররা কেউ কেউ আছে ওখানে। আমি বললাম, তার মানে ওখানে ওরা থাকবে কোথায়? জঙ্গলের কাছাকাছি থাকবে। কি নাম তাদের? ব্যাসদেও, শ্যামচাঁদ আর রামধনী। ওরা যে ওখানে থাকবে, ওদের মৃত্যু ভয় নেই? ওদের মধ্যে থেকেও তো কেউ খুন হতে পারে। তাছাড়া হিংস্র জন্তুর ভয় আছে। পালা করে রাত জেগে পাহারা দেবে ওরা, আগুন জ্বলবে, না হলে মরবে। এই কাজটা তো এখানেও করতে পারতো, তাহলে দুজনের জীবনান্ত হতো না। আসলে এখন তো ওরা রেস্টে আছে, কাল থেকে কাজ শুরু হলে ওরা আর ওদের মধ্যে থাকবে না। আমি আর কথা বাড়ালাম না। এদের ব্যবস্থাপনা কেমন যেন অগোছালো মনে হলো আমার। যাই হোক, তদন্তের কাছে যতই জটিলতা থাকুক, এখানকার রহস্যভেদ আমি করবই। অনেকক্ষণ ওদের তাঁবুতে বসে গল্প করে ফিরে এসে দেখি সতিয়া আর কুসমা খোশ গল্পে মেতে উঠোনের এক পাশে কাঠের জালে মোটা মোটা রুটি সেঁকছে, আর এক পাশে একটি হাঁড়িতে জাল দিয়ে মাংস রান্না করছে। আমি যেতেই কুসমা বলল, এত দেরি করলেন কেন বাবুজি? পাহাড় জঙ্গলের দেশ, রাতে একটু ভয়ডর বেশি হয়। জঙ্গল থেকে এক একটা জানোয়ারও বেরিয়ে আসতে পারে। আমি বললাম, তা তো আসতেই পারে, বন জঙ্গলের দেশ এটা, ওদেরই তো রাজত্ব। আমরা শহর ছেড়ে ওদের কাছে এলেও ওরা তো শহরে যাবে না, অতএব ও চিন্তা না করাই ভালো। সতিয়া বলল, এখানকার ঠান্ডায় আপনার খুব কষ্ট হবে বাবুজি, আপনি ঘরে বসুন, রান্না শেষ হলেই আপনি খেয়ে নেবেন, রাতে ভালো করে ঘুমিয়ে নিন, কাল সকালে কুসমা আপনাকে নিয়ে যাবে পাহাড়ে। সত্যি ঠান্ডাটা জাঁকিয়ে পড়েছে। আমি তাই ঘরে গিয়ে বসলাম। শীত এমনই তীব্র যে জানলাটাও খোলা যাচ্ছে না। এই অবস্থায় কি করে যে সারা রাত ধরে ওদের তাঁবুর দিকে নজর দেব তা ভেবে পেলাম না। একটু পরেই খাবার ডাক এলো, গরম রুটি আর পাখির মাংস। কুসমা তখন শিকারে গিয়ে অনেক পাখি মেরে এনেছিল, তারই সুস্বাদু মাংস। বেশ তৃপ্তি করে খেয়ে শুয়ে পড়লাম। ওরা দুজনেও এখানেই খাওয়া দাওয়া সেরে ঘরে চলে গেল। আমি শুয়ে রইলাম বটে, তবে ঘুম আসতে দিলাম না চোখে। অনেকক্ষণ শুয়ে থাকার পর উঠে বসলাম। তারপর কালো ওভারকোটে শরীর ঢেকে ধীরে ধীরে এগিয়ে গেলাম তাঁবুর কাছে। তাঁবুর মুখ বেশ কায়দা করেই আটকানো, চট করে কোনো জন্তু জানোয়ার ঠেলে ঢুকতে পারবে না ভেতরে। ভেতর থেকে নাক ডাকার শব্দও শোনা যাচ্ছে। এমনই যেখানে অবস্থা, ভেতরের লোক সহায় না থাকলে একজন বহিরাগত ভেতরে ঢুকে মানুষ খুন করে কি করে? কুণাল যতই বলুক, সর্ষের ভেতরেই ভূত আছে এখানে। যাই হোক, আমি অনেকক্ষণ এদিক সেদিক করে শীতের দাপট সহ্য করতে না পেরে ঘরের দিকে এলাম। আর তখনই কে যেন পেছন দিক থেকে কোনো কিছু দিয়ে আমার মাথায় একটা ঘা দিল। সে প্রচণ্ড আঘাতে আমি দু চোখে অন্ধকার দেখলাম, তবুও ঘুরে দাঁড়িয়ে জোরে একটা ঝটকা দিতে মুখ থুবড়ে পড়ল সে।
তারপর আবার আমাকে আক্রমণে উদ্যত হতেই আমি ঝাঁপিয়ে পড়লাম তার উপর। ওর হাতে তখন চকচক করছে একটা ধারালো ছোরা। অমানুষিক শক্তির ধারক সেই আততায়ীর হাত থেকে ছোরাটা কেড়ে নিতেই ছুটে পালাতে গেল সে। মাথায় আঘাত পেয়ে ওর পিছু নিয়ে ওকে ধাওয়া করার মতো শরীরের শক্তি তখন আমার ছিল না, তাই অব্যর্থ লক্ষ্য ভেদে ছোরাটা ওর দিকে নিক্ষেপ করতেই একটা আর্তনাদ করে বসে পড়ল। তারপর আবার ছোটা শুরু করলো। আমার সর্বাঙ্গ তখন ছিমছিম করছে, গা মাথা ঘুরছে, কেমন যেন করছে শরীরটা। এই সময় একটু জল পেলে হতো, কিন্তু কে দেবে জল? আমি ঘরের দরজার কাছ পর্যন্ত অতি কষ্টে গেলাম, তারপর লুটিয়ে পড়লাম সেখানে। চেতনা ফিরল অনেক পরে। তখন আকাশ ফর্সা হচ্ছে একটু একটু করে। ধীরে ধীরে উঠে বসলাম আমি। দেখলাম ঘরের দরজাটা দুহাত করে খোলা। বুঝলাম আততায়ীর প্রধান টার্গেট আমিই ছিলাম। ভাগ্যক্রমে ঘরের বাইরে থাকায় ওকে বিফল হয়ে ফিরে যেতে হচ্ছিল। এমন সময় আমি এসে পড়তেই ওর এই আক্রমণ। যাক, খুব বেঁচে গেছে এই যাত্রা। আমি ঘরে ঢুকে দরজায় খিল না দিয়ে আলতো করে ভেজিয়ে শুয়ে পড়লাম। এরপর কখন যে ঘুমিয়ে পড়েছি তা জানি না। সতিয়া ও কুসুমা ডাকে ঘুম ভাঙল। চোখ মেলে ওদের দিকে তাকাতেই কুসুমা বলল, শরীর খারাপ নাকি বাবুজি? আমি অতি কষ্টে উঠে বসে বললাম কাল রাতের ঘটনার কথা। শুনেই চমকে উঠল ওরা। সতিয়া কাঁদতে লাগলো ঝরঝর করে, বলল, আপনি চলে যান বাবুজি, এখানে থাকলে আপনি শেষ হয়ে যাবেন। আরো কত খুন যে করবে ওরা কে জানে। আমি সবিস্ময়ে বললাম, ওরা ওরা কারা? তা আমি কি জানি। কুসুমা আমাকে ধরে ধরে বাইরে নিয়ে এলো। মুখ ধোয়ার জন্য গরম জল করে দিল। বলল, আমরা চা করছি, আপনি চা খান, খেয়ে বিশ্রাম নিন, আজ আর কোথাও যাবেন না। আমি বললাম, মাথাটা ফাটেনি এই ঢের, তবে কিনা আঘাতের বেগটা সামলে গেছি। সঙ্গে কড়া ডোজের ওষুধ আছে আমার, খেলেই সামলে যাবে। আততায়ীকে হাতে নাতে ধরতে না পারলেও মোক্ষম ঘাতও একটা দিয়েছি, কাজে দেখা পেলে চিনতে ভুল হবে না। সতিয়া বলল, ওর মুখ কি দেখেছেন আপনি? না, মুখ দেখার সুযোগই পাইনি, তবে ছোরাটা বিঁধেছে ওর পিঠের দিকে, সেটাই ওকে চিনে নিতে সাহায্য করবে, তাই ধরাও পড়বেই। যাই হোক, আমি দু একটা বিস্কুট খেয়ে ব্যথা মরার ক্যাপসুল খেলাম একটা। তারপর চায়ের কাপে চুমুক দিয়ে দেহের ক্লান্তি দূর করলাম। এই কনকনে শীতে গাঢ় দুধের চা এত ভালো লাগলো আমার যে তা বলবার নয়। আমি চা খেয়ে একটু তরতাজা হলে কুসুমা বলল, কি করবেন বাবুজি, অনেক দূরের পথ, যেতে পারবেন? আমি বললাম, যেতে হবেই, আততায়ীকে ধরার এই তো সময়। এমনই তো হতে পারে যে সে জঙ্গলের দিকে যায়নি। এছাড়া ওর যাবারও তো জায়গা নেই। ওই অবস্থায় শহরের দিকে গেলেই তো ধরা পড়বে ও। তাহলে তৈরি হয়ে নিন, আমি এখনই আসছি। কুসুমা চলে গেলে সতিয়া বলল, আমি এখনো বলছি বাবুজি, আপনি যাবেন না ওদিকে। আমি বাগনাকে দেখেছি, সে অতি ভয়ঙ্কর। আমি জানি আমার স্বামী সুরেশকে সেই খুন করেছে। ওর কথা শুনে চমকে উঠলাম আমি। বললাম, বাগনাকে? আমার স্বামী। এবার আর বিস্ময়ের অন্ত রইল না আমার। বললাম, সুরেশ তাহলে কে? সেও আমার স্বামী। তোমার কথার মানে আমি বুঝতে পারছি না সতিয়া, ঠিক করে বলো, ব্যাপারটা কি? বাগনা আমাদের এই সাতবাহিনীরই ছেলে। খুব ছোটবেলায় ওর সঙ্গে আমার বিয়ে হয়েছিল। আমি যখন বড় হলাম তখন ওর বাবার চাহিদা মতো পণ দিতে না পারায় ওরা আমাকে নিল না। এর মধ্যে বাগনাটা শহরে ডাকাতি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল। পরে অবশ্য জেল ভেঙে পালিয়েও গেল। মানুষ খুন করার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড হলো ওর। ইতিমধ্যে সুরেশের সঙ্গে পরিচয় হলো আমার। কাজের জন্য ডেহরি থেকে এদিকে প্রায়ই আসতো। আমাকে ও পছন্দ করলো। আমার বাবা ওর সঙ্গেই বিয়ে দিল আমার। আমি ভাবলাম জীবনে বোধহয় সত্যিকারের সুখী হলাম আমি। কিন্তু হঠাৎই একদিন আমার স্বামী খুন হলে সমস্ত স্বপ্নের জাল ছিঁড়ে গেল আমার। তখনও আমি জানি না বাগনা এই কাজ করেছে বলে। কয়েকদিন আগে হঠাৎই ওকে আমি দেখতে পাই। আসলে ইচ্ছে করেই দেখা দিয়েছিল। আমাকে শুধু বলল, এমন ভুল আর করিস না, আমি কিন্তু মরিনি, বেঁচে আছি। আমিই সরিয়ে দিয়েছি তোর সুরেশকে, এবার তোকেও আমি সরিয়ে দেব, তোর বাপকেও। আমি বললাম, ওর এখানে আছে কে কে? কেউ নেই। মা মরেছিল অনেক আগেই, বাবা মরেছে কিছুদিন হলো, একটা ভাই ছিল, সেও এখন বেপাত্তা। ওর বাবার চাহিদা মেটাতে না পারার ফলে ওর ঘর করা আমার হয়নি বাবুজি। ভাবলাম ভালোই হলো,
একটা চোর খুনে গুন্ডার ঘর না করে একজন ভালো মানুষের বউ হওয়া কত ভাগ্যের, কিন্তু সে সুখও আমার সইল না ওর জন্য। তাহলে বসন্ত ঠাকুরের মৃত্যুর কারণও কি ও? সে কথা আমি বলতে পারবো না। তোমার এ ব্যাপারটা কুসুমা জানে? না, কাউকে বলিনি আমি। কুসুমা রাগী মেয়ে, ও শুনলে রাগ সামলাতে পারবে না, হয়তো জেদ করে একাই ওকে খুঁজে বের করার চেষ্টা করতে গিয়ে নিজেই বিপদে ডেকে আনবে। বাগনার দলে কজন আছে জানো? কিছুই জানি না, তবে মনে হয় ও একা নেই। একা কেউ এই ভীষণ জঙ্গলে থাকতে পারে না। তাছাড়া ওই জঙ্গলে এক ভয়ানক চেহারার লোককেও মাঝে মাঝে দেখা যায়, তবে সে ক্ষণিকের তরে। তারপর কোথায় যে সে হারিয়ে যায় তার টের পায় না কেউ। তাহলে কুসুমা যে একা একা জঙ্গলে যায় পাখি শিকার করতে, কাঠ আনতে, ওর চোখে কখনো পড়েনি এমন কেউ? ও নিজে কি কখনো কোনো বিপদে পড়েছিল? না, তবে একা ও গভীর জঙ্গলে যায় না। শুধু ও কেন, কেউই যায় না। তাছাড়া মেয়েরা গভীর জঙ্গলে ঢোকে না বড় একটা। তবে বছরে একবার কি দুবার পরবের সময় সবাই যায় শিকার করতে, তখনই পথঘাট চেনা হয়ে যায়। কুসুমা যে বলল ওখানে কোথায় গান্ধারগিরির গুহায় নাকি অনেক মূর্তি লুকানো আছে। লুকোনো ঠিক নেই, কোন আমলে মূর্তি ওগুলো কেউ জানে না। বহুদিন ধরে রয়েছে। বসন্ত ঠাকুরের দল হয়তো বা ওইখান থেকে মূর্তি একটা নিয়ে এসেছিল। বাগনার দলের চোখে পড়াই উদ্ধার করেছে সেটিকে। আমি বললাম, খুনি যে বাগনাই, এই ব্যাপারে তাহলে কোনো সন্দেহই নেই আর, বিশেষ করে সে যখন নিজে মুখে স্বীকার করেছে। সতিয়া বলল, আমার ভয় এখন আপনাকে নিয়ে। কাল রাতে ও বা ওর কোনো লোক যখন চড়াও হয়েছে আপনার উপর, বা আপনার দিকে থেকে পাল্টা আঘাত পেয়েছে, তখন যেভাবেই হোক আপনাকে ও মারবেই। এমনকি আপনার বন্ধু কুণালবাবুও পার পাবেন না। কুণাল তো ওর টার্গেট। জঙ্গলের কাজে বাধা সৃষ্টির জন্যই এই হত্যালীলায় মেতেছে ও। যেহেতু তদন্তের কাজে আমি এসেছি, তাই আমাকে দিয়েই শুরু করতে চেয়েছিল ওর আতঙ্কবাদ। যাক, এখন আমি সতর্ক। তবে একটা কথা, আমাদের এই অভিযানে যদি বাগনার কোনো ক্ষতি হয়, তুমি তাহলে দুঃখ পাবে না তো? কি যে বলেন, ও আমার সুখের ঘর ভেঙেছে। সুরেশের মতো ছেলে হয় না। আমার অন্তরে সুরেশ ছাড়া আর কারো এতটুকু স্থান নেই। ও মরলে আমি যে কতটা আনন্দ পাবো তা আপনি ধারণাও করতে পারবেন না। কথা বলতে বলতেই কুসুমা এলো। সেই কালকের মতো পেঁচিয়ে কাপড় পরে তীর ধনুক হাতে অনেকটা সবরীর বেশে এসে দাঁড়ালো। বলল, কি ব্যাপার, আপনি এখনো গুছিয়ে নেননি? চটপট করুন, না হলে ফিরতে রাত হয়ে যাবে। আমি বললাম, হোক না রাত। তোমার হাতে তীর কাঁট থাকলে আর আমার হাতে এটা থাকলে কাউকে পরোয়া করি না আমি। আমার হাতে পিস্তল দেখে শিউরে উঠল কুসুমা। বলল, এই জিনিস আপনার সঙ্গে রয়েছে, তবুও কাল আপনি জব্দ করতে পারলেন না খুনিটাকে? কি করব বলো, ওই আক্রমণের জন্য যে আমি প্রস্তুত ছিলাম না। তাছাড়া মাথায় আঘাতটা এত জোরে পেয়েছিলাম যে কোনো কিছু করার মতো শক্তিও ছিল না আমার। তবুও ওই অবস্থায় কিভাবে যে লড়েছিলাম আততায়ের সঙ্গে তা শুধু আমিই জানি। কুসুমা বলল, এই অভিযানে সতিয়াও আমার সঙ্গে থাকলে ভালো হতো, কিন্তু এখানকার মেয়ে হলেও বনে জঙ্গলে ও ঘোরেনি কখনো। তাছাড়া ওর বাবা ওকে ছাড়বে না। তবু আমি জংকে সঙ্গে নিয়েছি। জংকে? জং বাহাদুর, একটি নেপালি ছেলে। আমার দুর্ধর্ষ প্রাণী বোধ হয় জীবজগতে নেই। ও আমার একান্ত অনুগত। ওর একটা কুকুর আছে, সেটাও খাতারনাক। কুসুমার কথা শুনে উত্তেজনায় আনন্দে আমার বুক ভরে উঠল। সতিয়াকে বললাম, আমার ঘরে টুকিটাকি জিনিস যা আছে ওগুলো তুমি দেখো। আমি শুধু ওষুধগুলো আমার সঙ্গে রাখছি, বাদবাকি সব এখানেই থাক। সতিয়া বলল, আপনারা একটু অপেক্ষা করুন, আপনার জিনিসপত্রগুলো আমার ঘরেই রেখে আসি। আমি ফিরে এলে আপনারা যাবেন। আমি সঙ্গে যা যা নেওয়ার তা নিয়ে আমার সুটকেসটা সতিয়াকে দিলাম। ও সেটা নিয়ে চলে যাওয়ার পর এমনই এক দুঃসংবাদ পেলাম যা শুনবো বলে ভাবতেও পারিনি। কুণালের একজন লেবার এসে খবর দিল, কাল শেষ রাতে প্রাকৃতিক প্রয়োজনে কুণাল একবার তাঁবুর বাইরে গেলে হয় তাকে বাঘে ধরেছে, নয়তো হাপিস করেছে কেউ। কেননা আর সে তাঁবুতে ফেরেনি। চাঞ্চল্যকর সংবাদ। এমন যে হবে বা হতে পারে তা অপ্রত্যাশিত নয়। বাঘে ধরলে সেটা নিছকই দুর্ঘটনা, কিন্তু কেউ যদি তুলে নিয়ে যায় তাহলে সেটার জন্য পূর্ণ তদন্ত চাই। আমি সেই লেবারকে নিয়ে তখনই গেলাম এখানকার থানায়। থানাকে এরা কোতোয়ালি বলে, নামেই থানা, ছোট্ট একটা ফাঁড়ি ছাড়া কিছুই নয়। ওখানে গিয়ে অভিযোগ জানাতে বা ডায়েরি নিতে বললে প্রথমে আমলই নিলেন না। পরে আমার নাম লেখা কার্ড দেখে একবার তাকালেন আমার দিকে, বললেন, প্রাইভেট ইনভেস্টিগেটর মিস্টার অম্বর চ্যাটার্জি? বললাম, হ্যাঁ, আমি নিজের ইন্টারেস্টে এখানে তদন্ত করছি, প্রয়োজনে আইনি সাহায্য নিতে চাই। ওখানকার যিনি ভারপ্রাপ্ত হাবিলদার তিনি বললেন,
এনি প্রবলেম আপনি আমার কাছে চলে আসবেন, আমি আপনাকে হেল্প করব। আমার এখানে তো লোক কম, বেশি করে লোক আনিয়ে রাখবো আমি। আমার আর কোনো বক্তব্য নেই। ভিন রাজ্যে কিছু করার আগে প্রশাসনকে জানানো দরকার, সে কাজটা করে রাখলাম। থানা থেকে বেরিয়ে একবার গেলাম কুণালের তাঁবুতে। সেখানে গিয়ে শুনলাম আর এক চাঞ্চল্যকর সংবাদ। গত সন্ধ্যায় জঙ্গলের কাছে যে তাঁবু পাতা হয়েছিল এবং যে 3 জন সেখানে কাঁটাতারের প্রহরাই ছিল, তাদের মধ্যে ব্যাসদেও নামের একজন লেবারও হঠাৎই নিখোঁজ। লেবারদের মধ্যে সেই সবচেয়ে পুরনো। জঙ্গলের পথঘাটও সে ভালো চেনে। ডেহরি অনশনের কাছে বড়কেসালায়াতে সে থাকে। তার অন্তর্ধান আরও রহস্যময়। সে মানুষ গুম হবে তা ভাবা যায় না। শুধু তাই নয়, যার অপঘাতে মরবার বাসনা হবে সেই তাকে খুন করতে আসবে। তাঁবু থেকে ফিরে যখন বাসায় এলাম তখন দেখি সবাই হানটান করছে আমার জন্য। কুসমা, সতিয়া এবং জং। বেটেখাটো চেহারার এই নেপালি কিশোর দারুণ বুদ্ধিদীপ্ত। ওর সমস্ত অবয়বে চোখের চাহনিতে তারই সুস্পষ্ট ছাপ। কুণালের অন্তর্ধানের কথা সবাই জেনেছে ওরা। কুসমা বলল, আমরা সবাই যাচ্ছি, সত্যিও সঙ্গে যাবে বলছে। ওর বাবা না করেনি, অনেক দূরের পথ। তাই বলি কি, দেরি যখন হলোই তখন এখনই না গিয়ে স্নান খাওয়া সেরে দুপুরে যাওয়াই ভালো। হয়তো আজকের রাতটা জঙ্গলেই কাটাতে হবে আমাদের। আমি বললাম, সেই ভালো। এখন গন্ধর্বগিরিতে গিয়ে প্রাচীন মূর্তি উদ্ধারের চেয়ে আমার বন্ধুকে কিভাবে উদ্ধার করা যায় সেই চেষ্টাই করব। সেই সঙ্গে খোঁজ নেব ব্যাসদেবের। ওর সম্বন্ধে যা শুনেছি তা যদি সত্য হয়, তাহলে অমন একজন শক্তিমান উধাও হয় কিভাবে? কুসমা বলল, আচ্ছা, এমনও তো হতে পারে কেউ ওদের কিছুই করেনি, বরং ওরাই খুনির উপস্থিতি টের পেয়ে খুনিকে অনুসরণ করেছে। কুসমার কথার উত্তরে বললাম, এরকম হলে তো ভালোই হয়। তবে কিনা আমার বন্ধু কুণাল অত্যন্ত নার্ভাস ও ভীরু প্রকৃতির। এত সাহস ওর হবে না। তাছাড়া ব্যাসদেও নিখোঁজ হয়েছে সন্ধ্যের সময়, কুণালের অন্তর্ধান শেষ রাতে। আর কোনো কথা নয়, আমরা স্নান আহারের ব্যবস্থা করতে লাগলাম। জং বাহাদুর প্রয়োজনীয় জিনিসপত্রগুলো গুছিয়ে বাঁধতে লাগলো একটা গাট্টিতে। এগুলো ওকেই বইতে হবে। এই অভিযানে ওর সহযোগিতা ভগবানের দান ছাড়া আর কিছুই নয়। দুপুর গড়াতেই আমরা অভিযান শুরু করলাম। কুসমা, সতিয়া, জং বাহাদুর আর আমি, সঙ্গে পাহাড়ি অঞ্চলের একটি লেজ কাটা দেশি কুকুর টেগো। কুকুরটি জংয়ের একান্ত অনুগত। এখন পরিচয় সূত্রে আমারও। আমার মনে অফুরন্ত আনন্দ। তার কারণ এই অভিযানে সাফল্য যে অনিবার্য তাতে কোনো সন্দেহ নেই। কেননা আমাদের চেয়েও অনেক বেশি বেপরোয়া এই টেগো, এবং মানুষের চেয়েও সেরা গোয়েন্দা এরাই। ঘ্রাণের সাহায্যে এরা ধরে নিতে পারে আততায়ী কোথায় লুকিয়ে আছে। মানুষের অগম্য স্থানেও এরা সহজেই চলে যেতে পারে। যাই হোক, রওনা হওয়ার পর মুহূর্তেই টেগোর বাহাদুরি টের পেলাম আমরা। কাল রাতে আমার নিক্ষিপ্ত ছোড়ার আঘাতে মাটিতে যে রক্ত ঝরেছিল, আততায়ীর তাই শুকে শুকে ও আমাদের জঙ্গলের দিকে এগিয়ে নিয়ে চলল। আমাদের কারো মুখে কোনো কথা নেই। সবাই চলেছি আমরা টেগোকে সঙ্গে নিয়ে। 7 বাহিনীর প্রান্তে এসে একটা শীর্ণা নদী পার হলাম আমরা। এইবার শুরু হলো অরণ্যের বিস্তার। টেগো সমানে গন্ধ শুকে শুকে এগিয়ে চলেছে। হঠাৎই এক জায়গায় এসে চাপ চাপ রক্তের দাগ দেখে থামল টেগো। তারপর ছোট্ট একটি গুহার দিকে ছুটল। গুহার মুখে দাঁড়িয়ে ভয়ঙ্কর রাগে ঘেউ ঘেউ করতে আমরা গিয়ে হাজির হলাম সেখানে। মনে হলো গুহার মধ্যে কেউ যেন আশ্রয় নিয়েছে। সামনেই পড়ে আছে একটি রক্তমাখা ছোরা। দেখেই অনুমান করলাম আততায়ী এটা দিয়েই আমাকে আক্রমণ করেছিল এবং পরে আমি এটি অব্যর্থ লক্ষ্যে আততায়ীর দিকে ছুঁড়ে দিই। মোক্ষম লাগা লেগেছিল নিশ্চয়ই, না হলে এটা দিয়েই সে আমাকে পাল্টা আঘাত করত। গুহাটি এতই ছোট যে 1-2 জনের বেশি এখানে কেউ থাকতে পারে না, থাকা সম্ভব নয়। আমি বললাম, ভেতরে যে আছো বাইরে এসো। কুসমা জোর গলায় বলল, আন্দার মে কই হায় তো বাহার নিকাল। ভেতরে একজন কেউ যে আছে তা দেখাই যাচ্ছে। তাই জং বাহাদুর ভেতরে ঢুকে তার হাত ধরে টেনে আনলো হিড় হিড় করে। যে এলো তাকে দেখেই ভূত দেখার মতো চমকে উঠলাম আমরা। সতিয়া সবিস্ময়ে বলল, ব্যাসদেও তুম? ব্যাসদেও সাড়া দেবে কি? তার অবস্থা তখন সত্যিই কাহিল।
আমার নিক্ষিপ্ত ছোরাটা তার পিঠে না লেগে ঘাড়ে লেগেছে। পিঠে লাগলে মোটা জামা সোয়েটারে হয়তো কাঁদতই না, কিন্তু ঘাড়ে লাগার ফলে তার অবস্থা সঙ্গীন। ভালো করে কথাই বলতে পারছে না সে। তবু আমি বললাম, কাল রাতে তুমি আমার উপর চড়াও হলে কেন ব্যাসদেও? ব্যাসদেও অতি কষ্টে বলল, পিটারের নির্দেশ। শুনেই চমকে উঠলাম। পিটার? পিটারকে? মালগাড়ির ড্রাইভার ছিল আগে, রেলের কয়লা চুরি করে বেচে দিত। একবার হাতে নাতে ধরা পড়ে চাকরিটা খোয়ায়। আমার এই চাকরিটা ওই করিয়ে দিয়েছিল। ও এখন স্মাগলিং করে খুন চুরি ডাকাতি করে আর লুকিয়ে থাকে এই জঙ্গলে। কিন্তু আমি ওর টার্গেট হলাম কেন? আপনি নতুন হুজুরের দোস্ত, তাই। এবার বলো, সুরেশ শর্মার খুনিকে? যদিও জানি, তবু এই প্রশ্ন করলাম। ব্যাসদেও বলল, সুরেশকে মেরেছে বাগনা, প্রতিশোধ নেবে বলে। বসন্ত ঠাকুরের মৃত্যুটা তাহলে কিভাবে হলো? ওকে মেরেছে পিটার। ভয়ের মুখোশ পরে তাঁবুর ভেতরে ঢুকে ওকে ভয় দেখাতেই হার্ট ফেল করে ও। পিটার এ কাজ করলো কেন? ওই মূর্তিটার লোভে। ব্যাসদেবের আঘাত এমনই গুরুতর যে ভালো করে কথাও বলতে পারছে না। তবু সে করুণভাবে বলল, থোড়া পানি মিলেগা। জং সঙ্গে সঙ্গে জলের পাত্র থেকে একটু জল নিয়ে ওর মুখে দিল। সেই জল খেয়ে ও যা বলল তা হলো এই, গত সন্ধ্যায় পিটারের নির্দেশে আমাকে খুন করতে এসে ও যে অমন পাল্টা আঘাতের মুখোমুখি হবে তা ভাবতেও পারেনি। বুধিরাম, শ্যামচাঁদ আর ও যখন জঙ্গলের ধারে তার পাহারা দেওয়ার সময় একটু নেশা করছিল, তখনই বাঘনা এসে বলে পিটারের নির্দেশ ওই বাইরের আদমিকে খতম করতে হবে। সেই নির্দেশ পেয়েই ও চলে আসে। পরে ঘাড়ের কাছে ছোরাটা বেশি রকম গিঁথে যাওয়ায় সে দিব্যিদিক জ্ঞানশূন্য হয়ে পালিয়ে যায়। ছোরাটা অস্থানে গেঁথে যাওয়ায় এবং প্রচুর রক্তক্ষরণের ফলে চলবার শক্তি হারিয়েই আশ্রয় নেয় এখানে। পিটারের দল জানেও না ও কোথায় এবং কি অবস্থায় আছে। আমরা চাপ দিয়ে ওর কাছ থেকে জেনে নিলাম আরো অনেক কথা। এই পাহাড় জঙ্গলে 3 জন আছে ওরা, পিটার, বাঘনা আর জোজো। জোজো বেশ কয়েকটা খুনের আসামি। পিটারই ওদের জেল ভেঙে পালিয়ে আসতে সাহায্য করে। ওরা এই জঙ্গলে পাহাড়ের গুহায় রাত কাটায়, বনের পশু পক্ষী মেরে খায় আর এখানে চারদিকে যেসব মূর্তি বা অন্য কিছু পায় তা রাতের অন্ধকারে পাচার করে। ওদের অসাধ্য কিছু নেই, কিন্তু বাধ্য হলে ওরা কিছু বলে না। কাজের বিনিময়ে সামান্য টাকা পয়সাও দেয়। অবাধ্য হলে পরিণাম হয় ভয়ঙ্কর। ব্যাসদেও এও স্বীকার করল বাঘনার দেওয়া গাছের পাতা শুকিয়ে সবাইকে ও ঘুম পাড়িয়ে রাখত আর পিটার ও বাঘনাকে তাঁবুতে ঢোকার সুযোগ করে দিত। তবে এই কাজ ও দুবারই করেছিল, কেননা এতদিন তো এখানে জোরদার কাজকর্ম হয়নি। কাজ শুরু হয়েছে কয়েক মাস। ব্যাসদেবের বক্তব্য শুনে ওকে বললাম, শোনো, ছোরাটা যেখানে বিঁধেছে সে জায়গাটা খুবই খারাপ জায়গা। মনে হয় ঘাড়ের হাড় ফুটো হয়ে গেছে। কাল সন্ধে থেকে এখনো পর্যন্ত কোনো ওষুধ পড়েনি, ব্যান্ডেজ হয়নি। প্রচুর রক্তক্ষরণ হয়েছে তোমার, ফলে সহজে সেরে ওঠা কঠিন। জীবন সংশয় হতে পারে। এখন তোমার একটাই রাস্তা, হয় মৃত্যুকে মেনে নেওয়া, নয়তো শহরে গিয়ে নিজের অপরাধের কথা স্বীকার করে পুলিশে আত্মসমর্পণ করা। যদি মৃত্যু চাও তাহলে যা খুশি তাই করো, যদি বাঁচতে চাও ধরা দাও। আমাদের কথাবার্তার ফাঁকে বনভূমি কাঁপিয়ে একটি গুলির শব্দ আমাদের কানে। আমরা কিছু বুঝে ওঠার আগেই ব্যাসদেও লুটিয়ে পড়ল সেখানে। কে কোথা থেকে গুলি করলো কিছুই টের পেলাম না আমরা। ততক্ষণে ভয়ঙ্কর গর্জনে তেগো ছুটে গেল শব্দের উৎসস্থল লক্ষ্য করে। কাঁধের বোঝাটা নামিয়ে রেখে জঙ্গ ছুটল সেই দিকে। কুসুমাও তীর্ধনুক হাতে নিয়ে দ্রুত অনুসরণ করল ওদের। সতিয়া স্থির হয়ে দাঁড়িয়ে আছে, আমিও নির্বাক। দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গেল, তবুও ওরা কেউ ফিরল না। অনেক পরে আহত রক্তাক্ত অবস্থায় ফিরে এলো জং। বহু কষ্টে বলল, কুসুমাকে বাঁচাতে পারলাম না। কেন? কি হল কুসুমার? শয়তান পিটার ওকে নিয়ে গেছে। আমি বাধা দিতে গেলে জোজো আমাকে পাথর ছুঁড়ে মারে। তোমার টেগো কোথায়?
ও জোজোকে কামড়ে ছিঁড়ে দিয়েছে। ওর অবস্থা এমনই করেছে যে সামান্যতম বাঁচার আশাটুকু আরও নেই। আমি বহু কষ্টে নিজেকে সামলে এখানে এসেছি। আমি বললাম, শোনো, তুমি এখনই সতিয়াকে নিয়ে নিচে চলে যাও। আমার কাছে টর্চ, পিস্তল সবই আছে। আমি যেভাবে হোক উদ্ধার করবো কুসুমাকে। তুমি বরং চেষ্টা করো গ্রাম থেকে কিছু লোকজনকে ডেকে নিয়ে আসার। জং বলল, বৃথা চেষ্টা বাবুজি, গ্রামের লোক কেউ আসবে না, বরং আমাকেই বকাবকি করবে আপনাদের এখানে নিয়ে এসেছি বলে। সতিয়া বলল, কুসুমাকে না নিয়ে আমিও গ্রামে ফিরবো না। চলুন, এইখানে এভাবে না থেকে আমরা ওর সন্ধানে যাই। আমরা দেরি না করে জংয়ের সঙ্গে এগিয়ে চললাম ধীরে ধীরে। ঘন অন্ধকারে চারদিক তখন ঢেকে গেছে। নিশাচর পশু পাখিদের ডাকে বনভূমি আতঙ্কিত। একটি পাহাড়ের খাঁড়াই বেয়ে জঙ্গল ভেদ করে এগিয়ে চলেছে আমরা। পথ বলে কোনো কিছুই নেই এখানে, শুধু টর্চের আলোয় জংয়ের সঙ্গে এগিয়ে যাওয়া। সতিয়া পাহাড়ে ওঠায় অভ্যস্ত না হলেও বেশ হচ্ছে। এইভাবে যেতে যেতে একসময় আমরা এসে পৌঁছলাম সেই অর্ধমৃত জোজোর কাছে। অমন বিশাল শরীর নিয়ে যে অবস্থায় পড়ে আছে সে, তা দেখলে সত্যিই মায়া হয়। টেগো ওর গলার টুটি কামড়ে ছিঁড়ে দিয়েছে, তাই কথা বলার শক্তিও হারিয়েছেও। আমি ওর মুখের উপর ঝুঁকে পড়ে বললাম, আজই তোমার শেষ রাত বন্ধু, কেননা তোমার যে অবস্থা তাতে সকাল পর্যন্ত তুমি বাঁচবে না। এখন বলো কুসুমা কোথায়? পিটার ওকে কোথায় নিয়ে গেছে? জোজো কথা বলতে পারল না। ওর চোখের কোল বেয়ে দু এক ফোঁটা জলের ধারা গড়িয়ে পড়ল। শুধু অঙ্গুলের নির্দেশে দেখিয়ে দিল পাহাড়ের আরও একটু উচ্চ স্থানের দিকে। জং বলল, রাহুজি, এইভাবে পথ চলা কিন্তু আমাদের ঠিক হচ্ছে না। বলতে বলতেই থেমে দাঁড়িয়ে হাত ধরে টান দিল আমার। সতিয়াও সরে এলো খুব কাছে। জং বলল, ওই দেখুন। আমরা তাকিয়ে দেখলাম প্রায় 20-25টা কালো রোমশ ভালুক পাহাড় থেকে নিচে নামছে, হয়তো জল বা আহারের সন্ধানে। আমরা পাহাড়ের বড় একটি পাথরের আড়ালে নিজেদের লুকিয়ে বসে রইলাম চুপ করে। একটু পরে পথ ফাঁকা হলে আমরা আবার পর্বতারোহণ শুরু করলাম। এক জায়গায় একটু সমতল মতো অংশে অপরিসর একটি গুহার সামনে এসে জং বলল, আপাতত এই গুহাটাই আমাদের নিরাপদ স্থান। আমি বললাম, এর ভেতরে আশ্রয় নেওয়া কি সম্ভব? সম্ভব এবং দারুণ নিরাপদ। এর বাইরেটা এমন হলেও যে ভেতরে জায়গা অনেকখানি। শিকারে এসে এর আগে বেশ কয়েকবার এই গুহায় রাত কাটিয়েছি আমি। আমি দেখলাম রাত্রিবাসের পক্ষে এই গুহার বিকল্প নেই। বাইরে থেকে দেখলে গুহা বলে মনেই হবে না, একে মনে হবে পাহাড়ের গায়ে একটা ফাটল ছাড়া কিছুই নয়। একজন লোক কোনো মতে আড়ভাবে ঢুকতে পারে এখানে, তাও খুব মোটা লোকের ঢোকা অসম্ভব। আমরা বহু কষ্টে পাথরের গায়ে গা ঘেঁষে ভেতরে ঢুকলাম। ভেতরটা আবিল অন্ধকারে ঢাকা। টর্চের আলোতেও অন্ধকার দূর হলো না। জং একটা বাতি ধরাতে অনেকটা পরিষ্কার হলো। ভেতরটা সত্যি প্রশস্ত। দিব্যি হাত পা ছড়িয়ে শুয়ে বসে থাকা যায়। দেখে মনে হলো পাহাড়িরা মাঝে মধ্যেই এখানে এসে থাকে। জং বলল, বাবুজি, আপনি আর সতিয়া এখানে থাকুন। আমি একটু খোঁজ নিয়ে দেখি কুসুমাকে নিয়ে গেল কোথায় পিটার। সেই সঙ্গে খোঁজ নি টেগোর। ও তো এইভাবে হারিয়ে যাবার কুকুর নয়, বাঘেও ধরতে পারে। সেরকম হলে অবশ্য ওর আর্তনাদ শোনা যেত। আমি বললাম, টেগোর সন্ধান পেতে হলে তোমাকে আবার ফিরে যেতে হবে সেই ছোট্ট গোয়াটার কাছে, ব্যাসদেও যেখানে আশ্রয় নিয়েছিল সেখানে। জং বলল, সেখানে তো যাবই, তবুও জেনে রাখবেন সে আশেপাশেই কোথাও আছে। দূরে থাকলেও গন্ধ শুকে ঠিক এসে খুঁজে নেবে আমাদের। জং যাবার উপক্রম করতেই বললাম, তুমি যেভাবে যাচ্ছ তুমি তো নিরস্ত্র, ভয় করছে না? উপায় নেই বাবুজি, একটা রাতের ভিতরে কি না কি হয়ে যেতে পারে। কুসুমাকে উদ্ধার করতেই হবে পিটারের হাত থেকে। তবে একেবারে নিরস্ত্র নই আমি। বিপদে যান বাঁচানোর মতো কিছু একটা আছেই আমার কাছে। ব্যাসদেবের ওখানে পাওয়া সেই ছোড়াটাও আমি সঙ্গে রেখেছি। আপনি একটু অপেক্ষা করুন, আমি ততক্ষণে চারদিকে একটা টহল দিয়ে আসে। তারপর বলল, আপনি কিন্তু আমি না আসা পর্যন্ত ভুলেও কোথাও যাবেন না। সতিয়াকে আপনার ভরসাতেই রেখে গেলাম। জং চলে গেল। যাওয়ার সময় আমার টর্চটা পর্যন্ত সঙ্গে নিল না সে। কি দুঃসাহস!
ওর সাহস দেখে মনে হলো এই কুটিল অরণ্যে পাহাড় জঙ্গলের দেশেও যেন এক নেপালি শার্দুল। ও চলে যাওয়ার পর কিছুক্ষণ স্থির হয়ে বসে থেকে সতিয়ার দিকে তাকিয়ে দেখলাম একবার। দুহাঁটুর ফাঁকে মুখ গুজে কেমন বসে আছে চুপচাপ। ওর চোখে কোনো উদ্বেগ বা উত্তেজনা লেশ মাত্র নেই। অদ্ভুত এক প্রকৃতি এবং এই অভিযানে বোঝা স্বরূপ। ওকে জিজ্ঞেস করলাম, তোমার ভয় করছে না তো? ও বলল, না, বলে টান হয়ে শুয়ে পড়ল। এইভাবে কতক্ষণ বসেছিলাম তার ঠিক নেই। হঠাৎই টেগোর চিৎকারে সচকিত হয়ে কোনো রকমে বাইরে এলাম। এসে টর্চের আলো ফেলে দেখি এক জায়গায় বড় একটি পাথরের উপর মুখ থুবড়ে পড়ে আছে জং। ওর নাক দিয়ে গলগল করে রক্ত ঝরছে, আর ওকে ঘিরে কুই কুই করছে টেগো। আমি যেতেই আমার পায়ে গড়াগড়ি খেলো একবার, তারপর আবার ছুটে গেল জংয়ের কাছে। আমি জংয়ের উপর ঝাঁপিয়ে পড়ে দেখলাম ও তখন সংজ্ঞাহীন। তবে মনে হলো কারো আক্রমণ নয়, অন্ধকারে দ্রুত চলতে গিয়ে কোনো কিছুতে হোঁচট খেয়ে পড়েছে। এখন ওকে গুহায় নিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। আমি গুহামুখের কাছে এসে সতিয়া সতিয়া বলে হাঁক দিতেই সতিয়া বেরিয়ে। তারপর আমরা ওকে ধরাধরি করে বহু কষ্টে গুহার ভেতরে নিয়ে গেলাম। সতিয়া ওর চোখ মুখে জলের ঝাপটা দিতে লাগলো। আমাদের সেই গাড়িটা ছিল গুহার বাইরে, সেখান থেকেই পাওয়া গেল জলের বোতলটা। খুব বেশি জল অবশ্য ছিল না, যতটুকু ছিল তাতেই কাজ চলে গেল। জংকে গুহায় নিয়ে এলেও টেগোর ছটফটানি কিন্তু কমল না। সে সামনে কুঁই কুঁই করে আমার প্যান্ট কামড়ে টানাটানি করতে লাগলো। বারবার ছুটে গেল গুহার বাইরে। ওর ভাব দেখে বুঝলাম নিশ্চয়ই ও কিছু বলতে চায়, অর্থাৎ কোনো কিছুর সন্ধান ও পেয়েছে। হয়তো কুসুমার কাছেই আমাকে নিয়ে যেতে চায় ও। আমি সতিয়াকে বললাম, তুমি জংকে দেখো, আমি টেগোর সঙ্গে যাই। মনে হচ্ছে ও কুসুমার সন্ধান জানে। কিন্তু বাবুজি, আপনার যদি কোনো বিপদ হয়? হতেই পারে, বিপদ হবে জেনেই তো অভিযানে এসেছিলাম বলেই সন্ধান পেলাম চক্রটার। কুসুমাকে ফিরে পেলেও খুঁজে বের করতে হবে আমার বন্ধুকে, কেননা তার অন্তর্ধানও রহস্যময়। নিরীহ গোবেচারা সতিয়া আমার মুখের দিকে অবাক চোখে চেয়ে রইল। আমি বললাম, বাতিটা নিভে আসছে, ওটা নিভে গেলে অন্ধকারে রেখো, আর বাতি চেরো না, কেননা আলোর প্রভা দেখে শত্রুরা হয়তো এখানে এসে উপদ্রব করতে পারে। আমি আর দেরি না করে টেগোর পিছু পিছু এগিয়ে চললাম ওকে অনুসরণ করে। অনেকটা উচ্চস্থানে ওঠার পর হঠাৎই একটা আর্তনাদ শুনে থমকে দাঁড়ালাম। টেগো কান খাড়া করে শুনল সে আর্তনাদ, তারপর আবার উপরে ওঠা শুরু করলো। আর্তনাদটা আরও স্পষ্ট হলো এবার। নিদারুণ যন্ত্রণায় কেউ যেন ছটফট করছে। আর্তনাদ শুনেই টেগো বীর বিক্রমে ছুটে গেল সেখানে। আমি কোনো রকম স্পটে গিয়ে দেখি এক ভয়ানক কাণ্ড। কে যেন একজন দুহাতে চোখ থেকে ছটফট করছে সেখানে। তাকে দেখে ঘেউ ঘেউ ডাক ছেড়ে চিৎকারে মাত করল টেগো। চেহারা দেখেই মনে হলো এই সেই নাটের গুরু পিটার, পাহাড়ি মেয়ে কুসুমার অপহরণকারী। এতদিনে উপযুক্ত শাস্তি পেয়েছে সে। কুসুমা নিশ্চয়ই ওর কবল থেকে নিজেকে রক্ষা করতে এই কাজ করেছে। একেবারে প্রাণে না মেরে ওর তীরের ফলায় শয়তানের দুটো চোখে অন্ধ করে দিয়েছে। কিন্তু কুসুমা, তাকে কোথায় পাবো? এই রাতের অন্ধকারে বনে পর্বতে কোথায় আছে সে? পিটারের দিক থেকে আর কোনো বিপদের আশঙ্কা নেই দেখে ওর দিকে আর নজর দিলাম না। এদিকে রাত যত বেশি হচ্ছে বন্য জন্তুদের ডাকও তত বাড়ছে। এই অবস্থায় এভাবে বাইরে থাকা খুবই বিপজ্জনক। জংদের গুহা থেকে অনেক উপরে উঠে এসেছে আমি, ফিরে যেতেও সময় লাগবে। অথচ কুসুমারও কোনো অস্তিত্ব নেই। যার খোঁজে তাকেই যদি না পেলাম তো এত কষ্ট করে এখানে এসে লাভ কি হলো? আর এই পরিস্থিতিতে সন্ধান না জেনে খুঁজে ফেরাও অসম্ভব। তবে মন বলছে ধারে কাছে আছেও। আমি মুখের পাশে দুটো হাত থেকে হাত দিলাম, কুসুমা, 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 কুসুমা। কোনো প্রত্যুত্তরই এলো না। বার দুয়েক হাঁক দিতেই টেগো ঘেউ ঘেউ করে ডাক ছাড়তে লাগলো। হঠাৎই টেগো দৃষ্টি আকর্ষণ করলো আমার। একটু উচ্চ স্থানে বাঁকের কাছে গিয়ে ক্রমাগত চিৎকার করতে লাগলো। আমি দ্রুত ওর কাছে গিয়ে দেখি পাহাড়ের গায়ে একটি ফাটলের ভেতর থেকে ক্ষীণ একটু আলোর দিশা পাওয়া যাচ্ছে। এটাও যে ওই রকমই একটি গুহা তা বুঝতে দেরি হলো না। তবে ব্যতিক্রম একটাই, হামাগুড়ি দিয়ে না ঢুকলে এর ভেতরে ঢোকা অসম্ভব।
আলোর দিশা যখন পাওয়া গেছে তখন বন্য জন্তু নয়, মানুষের অস্তিত্বই যে রয়েছে এখানে তা বেশ বোঝাই যায়। আমার নির্দেশ পেয়ে টেগো দ্রুত সেই গুহার মধ্যে ঢুকে গেল। তারপর বেরিয়ে এসে আবার ঘেউ ঘেউ ডাক ছাড়তে আমিও ঢুকে গেলাম ভেতরে। গিয়ে দেখি গুহার দেওয়ালে পিঠ রেখে কেমন যেন চোখে তাকিয়ে স্থির হয়ে বসে আছে কুসুমা। আমি ওর খুব কাছে গিয়ে বললাম, এ কি, তুমি এভাবে বসে আছো কেন? আমরা কত খুঁজছি তোমায়। কুসুমা বলল, কিভাবে যে ওই শয়তানের হাত থেকে নিজেকে বাঁচিয়েছি তা আমি জানি। আমার ঘাড়ের কাছে এমন 2 জায়গায় রদ্দা মেরেছে যে এখন আমার মাথা ঘুরছে। আমি উঠে দাঁড়াতে পারছি না, তবু তারই মধ্যে ওর যা করেছি তাতে আর কখনো কোনো অন্যায় কাজ করতে সাহস করবে না ও। পিটারের কথা বলছো তো? ও এখন অন্ধ চোখ নিয়ে ছটফট করছে বলে ওর ঘাড়ের পাশে আলতো করে একটু হাত বুলিয়ে দিলাম। তারপর আমার সঙ্গে রাখা ব্যথা কমার ওষুধ একটু খাইয়ে দিলাম। গুহাটি নিচের সেই গুহার থেকেও অনেক প্রশস্ত। দেখে মনে হলো এটাই পিটারের আসল ঘাঁটি, কেননা এখানে খাওয়ার শোয়ার সব রকমেরই ব্যবস্থা আছে। অনেক পরে একটু সুস্থ হয়ে কুসুমা বলল, ওদের দেখছি না কেন, ওরা কোথায়? আমি সমস্ত ঘটনার কথা বললাম ওকে। তারপর টেগোর সাহায্য নিয়ে কিভাবে এখানে এসেছি তাও বললাম। কুসুমা বলল, আপনার সাহস তো কম নয় বাবুজি। খুব ভাগ্য ভালো যে এতক্ষণে আপনি বাঘের পেটে যাননি। ঈশ্বরের কত দয়া আপনার উপর। আমি বললাম, না হবেই বা কেন? কোনো অন্যায় অভিসন্ধি নিয়ে তো আমি আসিনি। তবে এই অভিযানে এসে একটাই লাভ, অপরাধী চিহ্নিত হলো। মূল অপরাধী এখন হাতের মুঠোয়। আজ রাতে যদি বাঘের পেটে না যায় তবে কাল সকালেই ওকে হাতকড়া পড়তে হবে। 4 জন অপরাধীর মধ্যে 2 জন মৃত, 1 জন প্রায় ধৃত, আর 1 জন বেপাত্তা। সে হলো বাঘনা। তুমি জানো কিনা জানি না, বাঘনাই খুন করেছিল সুরেশকে। একথা সতিয়াই আমাকে বলেছে একটু গোপনে। কুসুমা বলল, ওমা, সে কি? জানতাম না তো। আমাদের কথাবার্তার ফাঁকেই কখন যে হঠাৎ টেগো উধাও হয়েছে তার হদিশই পেলাম না। আর কোথায় গেল টেগো? আমি গুহামুখে এসে 2-1 বার হাঁক দিলাম, টেগো, টেগো, এগো, এগো, কিন্তু কোনো সাড়া শব্দই পেলাম না ওর। কুসুমা বলল, ও নিশ্চয় আপনাকে ঠিক ঠিকানায় পৌঁছে দিয়ে অসুস্থ জংয়ের কাছে ফিরে গেছে। যাক, আজ রাতে এই গুহা থেকে বেরোনো নয়। জীবনের ঝুঁকি খুব বেশি নিতে নেই। ওরা ওখানে থাকুক নিরাপদে, আমরা এখানে। এখন দেখি রাতের খাওয়ার কোনো ব্যবস্থা করা যায় কিনা। বললাম, সেই ভালো, কিন্তু জলের অভাব হবে না। গুহার শেষ প্রান্তে এক জায়গায় চুঁয়ে চুঁয়ে ফোঁটা ফোঁটা জল পড়ছে। মনে হয় কোনো ঝর্ণা আছে উপরে। ওখানে যে কোনো একটা পাত্র বসিয়ে জল ভরে নেওয়া যাক। আমি টর্চের আলোই সেদিকে এগিয়েই দেখলাম ওর অনুমানই ঠিক। তবে আমাকে আর মেহনত করতে হলো না। নির্দিষ্ট জায়গার একটি তামার হাঁড়ি বসানো আছে, পাশে একটি কাঁচের গেলাস। এখানে বেশ কয়েক জায়গায় জল পড়ছে টপ টপ করে, এবং নিচের ফাটল দিয়ে বেরিয়েও যাচ্ছে। জল বরফের মতো ঠান্ডা। তবে সুখের বিষয় একটাই, গুহার ভেতরটা গরম, শীতের তীব্রতা একদমই নেই। কুসুমা বলল, জলের অভাব যখন নেই তখন রান্নার কাজে অসুবিধা হবে না। 1 গাদা ডিম, আস্ত 2টো মুরগি ছাড়ানো আছে এখানে। চাল, ডাল, তেল, নুন, মশলা সবই আছে দেখেছি। একটু কষ্ট করে শুধু ফুটিয়ে নেওয়া। আপনি আমাকে সাহায্য করুন, আমি 2 মিনিটে ব্যবস্থা করে দিচ্ছি। এই গভীর নির্জনে অরণ্য দুহিতা কুসুমার উৎসাহ দেখে অবাক হয়ে গেলাম। কিছু কাঠকুঠো ভেতরে রাখাই ছিল, তাই নিয়ে চলে এলাম গুহার বাইরে। রান্নার ব্যবস্থাটা এখানেই হোক। এই বন প্রদেশে পার্বত্য গুহায় মুরগির মাংস আর গরম ভাত যেন কল্পনার অতীত। আমাদের রান্না যখন প্রায় শেষ তখনই টেগোর হাঁকটাকে সচকিত হলাম আমরা। চেয়ে দেখি জং বাহাদুর ও সতিয়া তাকে অনুকরণ করেই আসছে। জং এসে একটা কথাই বলল, বাঘনাটা বাঘের পেটে গেছে। আমরা সবিস্ময়ে বললাম, সে কি? হ্যাঁ বাবুজি, টপের মাসুল ওকে ঠিকভাবে দিতে হয়েছে। তখন আমি গুহা থেকে বেরোতেই আমার পায়ের খাজে এমন একটা লাথি মারলো যে আমি হুমড়ি খেয়ে পড়ে গেলাম। ও তখন আমার মাথাটা ধরে ঠুকতে লাগলো পাথরের উপরে। তবে বেশিক্ষণ নয়, 2-1 বার মাত্র। পরক্ষণে দেখলাম একটা শের এসে উঠিয়ে নিয়ে যাচ্ছে ওকে। ওই দৃশ্য দেখে আমি জ্ঞান হারালাম। তারপর তো আপনি আমাকে দয়া করলেন, সতিয়া বহিন আমার সেবা করলো। তা বাবুজি, আপনি এখানে কি করে এলেন? কেন, তোমার টেগোই তো পথ চিনিয়ে নিয়ে এসেছে এখানে। আর কোনো কথা নয়।
আমরা সবাই গুহার জঠরে ঢুকে তৃপ্তির সঙ্গে রাতের আহার শেষ করলাম। শান্ত নিরীহ সতিয়ার এখন দেখলাম অন্য রূপ। কি দারুণ প্রাণবন্ত! আসলে বাগনার শোচনীয় পরিণতি ওকে এমন করেছে। ওর জীবনের দুষ্ট গ্রহ এবং আতঙ্কের চির অবসান হয়েছে আজ। সে রাতে আমাদের ঘুম হলো না কারো। সারাটা রাত সবাই গল্প করে কাটালাম। কুসুমা বলল, এই রাতের স্মৃতি যেন কখনো মন থেকে মুছে ফেলবেন না বাবুজি। পাহাড়ি এই মানুষগুলোকে একটু মনে রাখবেন। আমি হেসে বললাম, জীবনের সব স্মৃতিকে মোছা যায় না, সুখের দিনের কথা ভোলা যায়। এখন তো মনে হচ্ছে এমন রজনী যেন বারে বারেই আসে। দীর্ঘ রাত্রির অবসানে একসময় ভোরের আলো ফুটে উঠল। আমরা গুহা ত্যাগ করে প্রত্যাবর্তন করলাম। জং বলল, সেই মূর্তি গুহায় একবার যাবেন না বাবু? বললাম, না থাক, ওতে আমার কোনো আগ্রহ নেই। মন পড়ে আছে বন্ধুর দিকে। সে যে কোথায় গেল, কে যে কোথায় আটকে রাখলো তাকে কে জানে। জং বলল, খুন হলেও হতে পারেন। কিছুই অসম্ভব নয়। খানিক আসার পর দেখলাম পিটার সেই একইভাবে কাতরাচ্ছে সেখানে। আমি চেয়েছিলাম ধরাধরি করে ওকে নিচে নামিয়ে আনতে। কুসুমায় বাধা দিল, বলল, না বাবুজি, ওকে ওর ভাগ্যের হাতে ছেড়ে দিন, কর্মফল ভোগ করুক। আমরা কেন ওর জন্য অযথা পুলিশের ঝামেলায় জড়াতে যাব? কথাটা যুক্তিপূর্ণ, তাই কিছু বললাম না। দেখতে দেখতে রোদ উঠল। আমরাও ফিরে এলাম সাতবাহিনীতে। এসে শুনলাম পরশু রাতে বাইরে বেরোলে ভালুকের তাড়া খেয়ে পালাতে গিয়ে বড় একটি পাথরের খাঁজে গর্তের মধ্যে পড়ে যায় কুণাল। কাল সারাদিনের পর সন্ধ্যায় ও নিজেই উঠে এসেছে। তারপর ডাক্তার দেখিয়ে ওষুধপত্র খেয়ে অনেকটা সুস্থ এখন। আমরা যেতেই আমাদের দেখে আনন্দ করে উঠল। আমরা ওকে তাঁবু থেকে ধরাধরি করে আমার নির্দিষ্ট বাসায় নিয়ে এলাম। কুসুমা ও সতিয়া চা করে খাওয়ালো আমাদের। চা খেতে খেতেই গতকালের অভিযানের কথা সবিস্তারে বললাম ওকে, এবং এও বললাম এই বন প্রদেশে নির্ভয়ে চাকরি করতে ওর আর কোনো আতঙ্কই নেই, বরং কুসুমা ও সতিয়ার সাহচর্য ওর মনে অনেক সাহস যোগাবে। আমি সেদিনটা সাতবাহিনীতে থেকে পরদিনই বিদায় নিলাম। বিদায়কালে কুসুমা ও সতিয়ার চোখের জল আমার চোখেও জল এনে দিল। জং বাহাদুর এসে ট্রেনে তুলে দিয়ে গেল আমায়। বিদায় সাতবাহিনী।